খেলা শুরু হয়ে গেছে শেখ হাসিনার। আগস্টের ৩০ তারিখ ডেডলাইন ঘোষণা, সেপ্টেম্বরেই ফাইনাল অ্যাকশন। তারেক রহমানের হাতে সময় মাত্র ৪০ দিন। রাজনৈতিক সমীকরণের সমাধান খুঁজতে শেখ হাসিনার ফাইনাল খেলা শুরু। আগামী ৪১ দিনে কি ঘটতে পারে কিংবা কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে, কয় দিক থেকে খেলছেন শেখ হাসিনা এবং খেলার ফলে আগামী ৪১ দিনে কি ঘটনা ঘটতে যাচ্ছে। ৩০শে আগস্টের ভেতরে সমস্ত নেতা, এমপি, মন্ত্রী, খেতা যারা আছেন তারা সকলেই, যাদের কাছে পাসপোর্ট নাই তাদেরকে ট্রাভেল পাসের জন্য ৩০শে আগস্টের ভেতরে এম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে। ৩০ তারিখ ডেডলাইন ফর আওয়ামী লীগ এমপি এন্ড মন্ত্রী। লাল বাঙ্গু পাক জামাতি জঙ্গির একটা কথা শুনে রাখ, তোদের দিন খুব নিকটে চলে আসছে। ফুরিয়ে যাচ্ছে তোদের জীবন থেকে সেই সূর্যের আলো। খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে যাবে এবং যতগুলো শর্ত ভারতের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে এই ফ্যাসিস্ট তারেককে দেওয়া হয়েছে, প্রত্যেকটা শর্ত ওকে মানতে হবে যদি নিঃশ্বাস নিয়ে ও বেঁচে থাকতে চায়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, একবার বলা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন, আবার কিছুক্ষণ পরেই সেই কথাটাকে তুলে নেওয়া হচ্ছে, বলা হচ্ছে ভারত সফর এখনো অনিশ্চিত। দর্শক মণ্ডলী, বেশ কিছু বিশ্লেষক বলছেন তারেক রহমান ভারত যাক বা না যাক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কিছু ঘটনা ঘটাতে চলেছেন আগামী ৪১ দিনের মধ্যে, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, তার দেশে ফেরার জন্য যা করা দরকার তিনি তাই করতে চলেছেন। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আদতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য ঠিক কি করতে চলেছেন আগামী ৪১ দিন। দর্শক, তাই গুরুত্বপূর্ণ এই ৪১ দিনের খবরটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। রাজনৈতিক সমীকরণের সমাধান খুঁজতে শেখ হাসিনার ফাইনাল খেলা শুরু। দ্বিতীয়ত, কয় দিক থেকে খেলছেন তিনি এবং তৃতীয়ত, আগামী ৪১ দিনে কি ঘটতে পারে কিংবা কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। সূত্র বলছে শেখ হাসিনার পাশে শক্তিশালী অবস্থান নিয়েছে ভারত, রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং চীন সহ অসংখ্য প্রভাবশালী রাষ্ট্র। কাজেই স্ট্রাইকারের ভূমিকায় রয়েছেন শেখ হাসিনা। গোল দিতে পারেন যে কোনো মুহূর্তে, তাই তো তিনি দেশে আসার দিন তারিখ ঘোষণা করেছেন। এবার ফিরে আসি টপিক্সের তৃতীয় প্রশ্নে। প্রশ্নটি ছিল শেখ হাসিনার ফাইনাল খেলায় আগামী ৪১ দিনে কি ঘটতে পারে কিংবা কি ঘটতে যাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আগামী ৪১ দিন বাংলাদেশের জন্য একটি কঠিন সময়। সূত্র বলছে এ সময় ঘটতে পারে কিংবা ঘটতে যাচ্ছে ৩টি ঘটনা, যেটি মূলত শেখ হাসিনার খেলারই অংশ। আসছে সে কথায়, তার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের সংবিধান যেহেতু বহাল আছে এবং শেখ হাসিনা পদত্যাগ করেছেন তার কোনো দালিলিক প্রমাণ নাই, ঠিক তো? অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখনো পর্যন্ত ভারত সরকার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে কেন রেখেছেন? বাংলাদেশে তো পরপর ২টি সরকার এসেছে। ডিয়ার ভিউয়ার্স, দুয়ে কত হয়, ৪ নাকি ৬? মেলাতে থাকুন। এ প্রসঙ্গে আসছি একটু পরে। তার আগে দেখে আসি আগামী ৪১ দিনে কোন ৩টি ঘটনা ঘটতে পারে কিংবা ঘটতে যাচ্ছে বাংলাদেশে। ৩টি ঘটনার প্রথম ঘটনাটি হচ্ছে আন্তর্জাতিক ঘটনা। আপনারা জানেন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এমন একটি জায়গায় যেটির চাহিদা যেমনি রয়েছে ভারতের, তেমনি রয়েছে পাকিস্তান, চীন, রাশিয়া কিংবা আমেরিকার। তাই জিওপলিটিক্স এখানে বিদ্যমান। অঙ্কটি বেশ জটিল এবং সেই জটিল অঙ্কের সমাধান একমাত্র শেখ হাসিনার হাতে। কাজেই তিনি জানেন কখন কোথায় কি করতে হয়। শেখ হাসিনা এতদিন পরাশক্তিগুলোকে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে মোকাবেলা করে বাংলাদেশের সীমানাকে অক্ষুণ্ণ রেখেছেন, কিন্তু এখন তার অবর্তমানে বাংলাদেশের ভূখণ্ডে শত্রুপক্ষের আনাগোনা বেড়েছে।
হারাতে বসেছি লাখো শহীদের রক্তে কেনা স্বাধীনতা এবং আমাদের অস্তিত্বের ঠিকানা বাংলাদেশের ভূখণ্ডকে। পাকিস্তান চাচ্ছে পূর্ব পাকিস্তান ফিরে পেতে, চীন চাচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে করিডর, আমেরিকাও চাচ্ছে করিডর। এবং মজার ব্যাপার হচ্ছে আমেরিকা এবং চীনকে করিডর দিতে সম্মত হয়েছেন তারেক রহমান। কেউ চাচ্ছেন রংপুর বিভাগ, কেউ চাচ্ছেন চট্টগ্রাম বিভাগ, আবার কেউ চাচ্ছেন সেন্ট মার্টিন সহ বাংলাদেশের পূর্বাঞ্চল। কিন্তু না, কাউকে কিছুই নিতে দেবেন না শেখ হাসিনা। সেভাবেই খেলছেন তিনি। তার কূটনৈতিক প্রজ্ঞার ভাণ্ডার অনেক সমৃদ্ধ। তিনি জানেন কখন, কোথায়, কিভাবে খেলতে হয়। সূত্র বলছে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন শেখ হাসিনা। নির্ভরশীল আরেকটি সূত্র বলছে তিনি দুইটি ওয়েতে আগাচ্ছেন। একটি হচ্ছে আন্তর্জাতিক আইন মেনে এগিয়ে যাওয়া এবং অপরটি হচ্ছে আইনের পথে সকল বাধাকে পরাজিত করে অধিকার আদায় করা, যেটি ঘটতে যাচ্ছে আগামী 41 দিনের মধ্যে। কিন্তু কিভাবে, এ প্রসঙ্গে আসছি একটু পরে। তার আগে দেখে আসি আগামী 41 দিনে ঘটতে যাওয়া 3টি ঘটনার দ্বিতীয় ঘটনাটি কি। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে অভ্যন্তরীণ ঘটনা। সূত্র বলছে আগামী 41 দিনে দেশের মধ্যে বেশ কয়েকটি বড় বড় ঘটনা ঘটতে পারে কিংবা ঘটতে যাচ্ছে। তাদের মধ্যে প্রথম ঘটনাটি হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বয়স 60 বছর পূর্ণ হবে। কাজেই সেনাপ্রধান পরিবর্তিত হচ্ছে। তাহলে কে হচ্ছেন পরবর্তী সেনাপ্রধান? আপনারা ইতোমধ্যে জেনে গিয়েছেন যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমি সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের দায়ে 2009 সালের 24 জুন চাকরিচ্যুত হয়েছিলেন। এত বছর পর পুনরায় তাকে চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাথে সাথে ব্রিগেডিয়ার থেকে প্রমোশন দিয়ে বানানো হয়েছে 3 তারকা জেনারেল, অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল। মজার ব্যাপার হচ্ছে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত গোলাম আজম পুত্রের চাকরি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে, আর তারই পুত্র তারেক রহমান তাকে লেফটেন্যান্ট জেনারেল বানালেন 2026 সালে। এরপর কি? এর পরের পদ হচ্ছে জেনারেল, সেনাপ্রধানের পদ। গোয়েন্দা সূত্র বলছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অবসরের পর সেনাপ্রধান হতে যাচ্ছেন গোলাম আজম পুত্র আবদুল্লাহিল আমান আজমি, যার বর্তমান বয়স 68 বছর। এরপর কি? এরপর 2-2 4 বাংলাদেশ ফিরে যাবে পূর্ব পাকিস্তানের কালচারে। কাজেই বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হয়তো চলে যাচ্ছে পাকিস্তানের হাতে। এটি কি তাহলে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির আগে থেকেই জানতেন? নতুবা তিনি কেন বলেছিলেন আমরা ভারতকে পূর্ব দিক থেকে আক্রমণ করব? পাকিস্তান যদি সত্যি বাংলাদেশকে ব্যবহার করে ভারতের উপর আক্রমণ করে তাহলে কি হবে? আসছি সে কথায়। তার আগে দেখে আসি আগামী 41 দিনে দেশের মধ্যে যে কয়টি ঘটনা ঘটতে পারে তার দ্বিতীয় ঘটনাটি কি। আগামী 41 দিনে দেশের মধ্যে যে কয়টি ঘটনা ঘটতে পারে তার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান। একাধিক সূত্র বলছে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল এবং তৃণমূল থেকে শীর্ষ সকল পর্যায়ে নেতৃবৃন্দ সকল ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ। তারা যে কোনো আন্দোলন সংগ্রাম, এমনকি দেশ এবং দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনে আরেকটি যুদ্ধ করতেও প্রস্তুত হয়ে আছেন। বিশেষজ্ঞরা মনে করেন আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং স্বাধীনতার পক্ষের সকল মানুষকে 71-এর মুক্তিযুদ্ধের মতো আরেকটি যুদ্ধ হয়তো করতে হতে পারে, যেটি খুব বেশি দূরে নয়। কাজেই সকলকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের হাইকমান্ড। প্রত্যেকের প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। একাধিক সূত্র বলছে আগামী 41 দিনে বাংলাদেশে যে 3টি ঘটনা ঘটতে পারে কিংবা ঘটতে যাচ্ছে তার তৃতীয় ঘটনাটি কি। আমরা আজকের আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্টে এসেছি। আগামী 41 দিনে ঘটতে যাওয়া 3টি ঘটনার তৃতীয় ঘটনাটি হচ্ছে শেখ হাসিনা, তারেক রহমান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদের মধ্যে কার কি ভূমিকা? আমরা প্রথমেই দেখে আসি তারেক রহমানের ভূমিকা কি। তারেক রহমানের বাবা ছিলেন
বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি এবং মা ছিলেন বৈধ প্রধানমন্ত্রী। 2007 সালের 1/11 সেনা সমর্থিত সরকারের সময়ে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে অমানবিক নির্যাতনের পর 2008 সালে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর শর্ত সাপেক্ষে দেশে এসে 2026 সালের 12 ফেব্রুয়ারি একটি বিতর্কিত এবং সাংবিধানিকভাবে অবৈধ নির্বাচনের মাধ্যমে তারেক রহমান হয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। কাজেই তিনি আশা করতেই পারেন আগামী 5 বছর তিনি ক্ষমতায় থাকবেন। কিন্তু তিনি কি 5 বছর ক্ষমতায় থাকতে পারবেন, নাকি তার আগেই তাকে ক্ষমতা ছাড়তে হবে? আসছি সে কথায়। তার আগে দেখে আসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ডিপ স্টেটের ভূমিকা কি, যারা তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছেন। আপনারা জানেন ডিপ স্টেট কিংবা আমেরিকা যে উদ্দেশ্যে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারকে অপসারণ করে বাটপার ইউনূসকে বসিয়েছিলেন, সেই একই উদ্দেশ্য সফল করার লক্ষ্যে ডক্টর ইউনূসকে সরিয়ে তারা তারেক রহমানকে বসিয়েছেন। কিন্তু তারেক রহমান দেশি বিদেশি চাপের কারণে আমেরিকা দেওয়া শর্ত পূরণ করছে না কিংবা শর্ত পূরণ করতে পারছেন না। এটি পুরোপুরি বুঝে গিয়েছে আমেরিকা। তাহলে আমেরিকা এখন কি করবে? আসলে আমেরিকার মূল চাওয়া হচ্ছে বাংলাদেশে ঘাঁটি স্থাপন করা। তারা ভালো করে জানেন শেখ হাসিনা অত্যন্ত জনপ্রিয়, তিনি দেশে আসলে আমেরিকার মিশন ব্যর্থ হবে। সূত্র বলছে শেখ হাসিনা দেশে আসার আগে তারেক রহমানকে সরিয়ে তারা সেনা সমর্থিত বাংলাদেশে আরেকটি পুতুল সরকার বসাতে চায় আমেরিকা। কিন্তু বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা হচ্ছেন সেরাদের সেরা। সূত্র বলছে তার মেধা, রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা, কৌশল এবং যোগ্যতা দিয়ে তিনি আমেরিকার সমস্ত প্ল্যান এবং ষড়যন্ত্রকে রুখে দিবেন। কারণ তার পাশে আছেন বাংলাদেশের প্রায় 80% জনগণ, আর জনগণই হচ্ছে শেখ হাসিনার মূল শক্তি। তার পাশে আছেন পরীক্ষিত প্রভাবশালী আন্তর্জাতিক পরাশক্তির বেশ কয়েকটি দেশ। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তারেক রহমান ক্ষমতা হারাচ্ছেন। আসছে একটি কেয়ারটেকার সরকার, আরেকটি নির্বাচন হবে 2027 সালের এপ্রিলে। আর যদি তারেক রহমান 2006 সালের বিএনপি সরকারের মতো বাড়াবাড়ি করেন তাহলে নির্বাচন হবে 2029 সালে। প্রশ্ন হচ্ছে কি করতে চাচ্ছেন শেখ হাসিনা এবং কিভাবে সফল হবেন তিনি? 30 আগস্টের ভেতরে সমস্ত নেতা, এমপি, মন্ত্রী, খেতা যারা আছেন তারা সকলেই, যাদের কাছে পাসপোর্ট নাই বা আপনার রেড পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট এখন আর নাই, বাংলা পাসপোর্টও নাই, তাদেরকে ট্রাভেল পাসের জন্য 30 আগস্টের ভেতরে এম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে। এবং যতজন এমপি এবং মন্ত্রী আছেন, নর্মাল আমার মতো আপনার মতো বা ডিস্ট্রিক্ট নেতা, ওদের পাসপোর্ট আছে সবার, ওদের কোনো সমস্যা নেই। ওরা করে কি 2 মাস পর পর দুবাই যায়, সৌদি আরব যায়, ওখানে যায় 15-20 দিন থাকে, ওখান থেকে আবার ভিসা নিয়ে ভারতে আসে, ভারতে 6 মাস থেকে আবার যায় আবার আসে, এগুলো। কিন্তু এমপি আপনার 100% এমপি এবং মন্ত্রীদের কাছে নেই, বাংলাদেশি পাসপোর্ট না, কারণ তো সব তো রেড পাসপোর্ট নিয়ে গেছিল, লাল পাসপোর্ট, সেটা নাই। তাহলে এখন তারা ঢুকবেন কীভাবে? তারা ঢুকার জন্য বলা হয়েছে যে আগস্টের 30 তারিখের ভিতরে ওনাদের সবাইকে ট্রাভেল পাস অথবা পাসপোর্টের আবেদন করতে হবে। পাসপোর্ট তো হয়তো ধরেন দেরি হবে, এই জন্য ট্রাভেল পাস চাইতে বলছে সবাইকে। 30 আগস্টের ভেতরে যারা ট্রাভেল পাস চাইবেন না তাদের লিস্ট হবে। যারা ট্রাভেল পাস চাইবেন, এম্বাসি থেকে যে টোকেন দেওয়া হবে ট্রাভেল পাস চাইয়াছেন, এম্বাসির ওই টোকেনটা জমা করতে হবে, ফটোকপি জমা করতে হবে। এগুলো সব নেত্রীর কাছে যাবে, এগুলো সব নিয়ে জমা করবেন হচ্ছেন যে শেখ সেলিম সাহেবের কাছে, উনি নেত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দিবে। নেত্রী তখনই বুঝে যাবে এই 30 তারিখের ভেতরে যে কারা কারা আগ্রহী আর কারা কারা আগ্রহী না। তো এটা ধরেন আমরা 4-5 তারিখের ভিতরে আমরা জেনে যাবো কারা কারা ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লাই করছে, কারা কারা করে নাই, কে কি অবস্থা, এগুলো সব আমরা 4-5 তারিখে যাবে। সেদিন হয়তো আমরা তখন হয়তো নাম বলে দিব, আর তখনই আপনারা বুঝে যাবেন যে কে কে খাইতেছেন মোটামুটি জুতার বাড়ি। তো এটা হচ্ছে 30 তারিখের ভেতরে। আপনারা তো বলতে পারেন যে 30 তারিখ কেন? নেতৃত্ব আসবেন ডিসেম্বরে। হ্যাঁ, নেত্রী বলেছেন যে ডিসেম্বরের ভেতরে যে কোনো সময়, সেপ্টেম্বর মাসের 15 তারিখ 20 তারিখে হইতে পারে, সেপ্টেম্বর মাসের ভিতরেও নেত্রী যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে। এমন আছে 10 তারিখেও ঢুকতে পারেন, সেপ্টেম্বরের 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখেও ঢুকতে পারেন। ডেট যে কোনো দিন বলে দেবেন, কিন্তু 30 তারিখ ডেডলাইন ফর আওয়ামী লীগ এমপি অ্যান্ড মন্ত্রী। ওনারা 30 তারিখের ভিতরে ট্রাভেল পাসের অ্যাপ্লাই করে কপি দিতে হবে, এই জন্যই বলা হয়েছে যে 30 তারিখ। এবং এখানে এই মিটিংয়ে এতটুকু আলোচনা হয়েছে যে মানে নেত্রী দেশে যাবে, দেশে যেদিন ঢুকবেন নেত্রী সেদিন এয়ারপোর্ট বা ঢাকা শহরে লোকজন কত বেশি জমায়েত করা যায়।
ঢাকাতে ঢুকার যে 4টা বা 6টা বা 8টা বা 10টা রোড আছে, এগুলো দিয়ে কিভাবে আমাদের লোকজন লাখে লাখে কিভাবে ঢুকবে, ওরা ঢাকায় যাবে, কোথায় কি করাবে, এইসব বিষয়ে আলোচনা। স্যার এগুলো ওপেন সিক্রেট ভাই, কারণ ওই দিন লোক ঢুকবে রাস্তাঘাট, ট্রেন, বাড়ি ঘর, হাট বাজার সব জায়গাতে ঢুকবে। আপনাদের অনেকেরই তো মনে আছে 2006-এ যখন যে লঘুপেটার আন্দোলন, তখনও তো সরকার সব বন্ধ করে দিয়েছিল, রাস্তাঘাট, ট্রেন মেন, অমুক তমুক, ঠিক না? অনেকে তো 8, 10, 15, 20 কিলোমিটারও ঘুরে ঘুরে হাইটে হেঁটে গেছেন। সেই সব কথা চিন্তা করে এই বিষয়ে আলোচনা চলছে। এবং এই যে আজকে আপনারা যখন আমার ভিডিও শুনছেন, এখন থেকে প্রতিদিন সেলিম ভাইয়ের নেতৃত্বেই বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন কমিটিগুলোর সাথে, কমিটি মানে এগুলো একটা নর্মাল একটা কমিটি করা হয় যে অমুক অমুকে আপনার দায়িত্ব, আপনি এইভাবে লোকগুলো নিয়ে আসবেন, এইভাবে নিয়ে আসবেন, এই বিষয়ে প্রতিদিন 6টা, 7টা, 8টা, 10টাও হইতে পারে মিটিং হবে প্রতিদিন। কারণ ওই জনসমাগম, ট্রান্সপোর্ট এগুলো সব ঠিক করার জন্য। তো এটাই হচ্ছে যে মূল খবর। তো অনেকে যেটা যেভাবে বলছে যে মানে বলে দিছে যে আমার না, ওটা বলে দিছে মানে হচ্ছে যে আপনার থেকে 30 তারিখের ভেতরে ট্রাভেল পাস জমা দেওয়ার, ট্রাভেল পাস আবেদন করবেন না, ট্রাভেল পাস চাইতে হবে না, ওটা একটা স্লিপ দিবে, ওই স্লিপ দিতে হবে ফটোকপি। মূল কপি তো আপনার কাছে রাখবেন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কারণ আপনি তো তুলবেন, ট্রাভেল পাসটা তুলবেন 30 তারিখের ভেতরে ওনাদের চাইতে হবে। কারণ এটা জমা দেওয়ার পরে সরকার 2 থেকে 3 দিনের ভিতরে সিদ্ধান্ত জানাবে দিব কি দিব না। যদি না দেয় তাহলে সেটার অন্য খেলা, আর যদি দেয় তাহলে সেটার আরেক খেলা। তো এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, এইটা বলার জন্য আমি আপনাদেরকে আসলে আজকে বললাম যে 30 তারিখ ডেডলাইন। রে বাঙ্গুরা, দাদা ভাইয়ের কথা নাকি ফলে না? এইটা কি গাফন ফেসিস তারেকের একেবারে জায়গা মতো পড়ছে। গত 7 দিন আগে থেকেই বলে আসতেছি। আর যাই হোক, দিল্লি ফেসিস তারেকের এতবার আমন্ত্রণ জানাইছে, আর ফেসিস্ট তারেক সেই আমন্ত্রণ উপেক্ষা কইরা সেই দেশের সফরে যাবে না, এমন কলিজা ওর দেহের মধ্যে নাই। আমার অনেক নিকটতম ঘনিষ্ঠজন শুভাকাঙ্ক্ষী গণেরাও বলতেছিলেন যে এত আত্মবিশ্বাস নিয়ে বলতেছেন যে ও দিল্লি সফরে যাবেই যাবেই, এর আসলে রহস্য কি? আমি বলেছিলাম 2 দিন পর এই রহস্যটা বুঝতে পারবেন। কি শুধু দিল্লি সফরে যাইতেছে না, ওই যে 3খানা শর্ত দিছিল, সেই 3খানা দিল্লি ধরে বলেছে মামা বাড়ির আবদার আখ্যায়িত করে সেটা একেবারে উড়াই দিয়েছে, প্রত্যাখ্যান করে দিয়েছে। এমনকি ফেসিস্ট তারেক ওর দেওয়া সেই শর্ত প্রত্যাখ্যান করে নিতে বাধ্য হয়েছে। লাল বাঙ্গু পাক জামাতি জঙ্গিরা একটা কথা শুনে রাখ, তোদের দিন খুব নিকটে চলে আসছে, ফুরিয়ে যাচ্ছে তোদের জীবন থেকে সেই সূর্যের আলো, ইনশাআল্লাহ। আর যাই হোক না কেন, নিঃশ্বাস নিয়ে বাইসে থাকার সূর্যের আলোর মধ্যে থাক। বাংলাদেশের মানচিত্র তোদের জন্য হারাম করেই ছাড়বো, ইনশাআল্লাহ হারাম হবেই হবে। বাংলাদেশের এমন কোন একটা গ্রাম থাকবে না যে গ্রামে কোনো বাঙ্গু, জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী, রাজাকারের বাচ্চা, এই জামাতি পাক বিহারীর বাচ্চাদের স্থান পাবে এমন কোন গ্রাম রাখবো না। দিন খুব নিকটে চলে আসছে, খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে যাবে এবং যতগুলো শর্ত ভারতের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে এই ফ্যাসিস্ট তারেককে দেওয়া হয়েছে, প্রত্যেকটা শর্ত ওকে মানতে হবে যদি নিঃশ্বাস নিয়ে ও বেঁচে থাকতে চায়। যদি ওর কোমরের অবশিষ্ট ভাঙ্গা হাড্ডি ওইটার উপরে ভর কইরা কোন রকম দাঁড়াইয়া হাঁটতে চায়, তা না হলে যে ঝুলে থেকে বাইচে থাকার কথা বলছি না, এই ঝুলে থেকে বাইচে কোন রকম নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে হলে অবশ্যই ওকে আইন, গণতন্ত্র, সংবিধান এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের একটি মধ্যবর্তী নির্বাচনের আয়োজন করতেই হবে, তা না হলে মরতে হবে। বিভিন্ন মিডিয়া এবং অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা জেনেছেন গত 2 বছরের মধ্যে এই প্রথম সম্প্রতি কলকাতায় নাকি আওয়ামী লীগের 50 থেকে 60 জন এমপি গণেরা একত্রিত হয়ে একটা জরুরি বৈঠক করেছেন, যেই বৈঠকে আগামী দিনের করণীয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। ভাই গণমাধ্যমের সুবাদে জেনেছি। মাঠ পর্যায়ে থাকা আমার তৃণমূলের সহযোদ্ধা ভাইরা নেত্রী প্রতিদিন বিভিন্ন গ্রুপে আপনাদের সাথে কলে যুক্ত হচ্ছেন এবং সেই গ্রুপ কলে কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা আপনাদের দিচ্ছেন। সর্বোচ্চ রকমের নোট করবেন, একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। নেত্রী কিন্তু বলেছেন গত 2 বছর ধরে যে সকল জঙ্গি সন্ত্রাসীরা মাথা চারা দিয়েছে, যে সকল জঙ্গি সন্ত্রাসীরা আগে বোতলের মধ্যে আটকা ছিল, স্বাধীনতার রাজাকারের বাচ্চারা যাদের উৎপাত করেছে আপনাদের এলাকায়, নামের নোট তালিকা, ব্যক্তিগত ফোন নাম্বার, খুব শীঘ্রই কিন্তু এগুলো প্রয়োজন হবে। তখন কিন্তু এই খোঁজাখুঁজি করা যাবে না যে অমুক সন্ত্রাসীরা হের বাড়িটা জানো কই, আমার একটু খুঁজে দেখতে হবে, 2 দিন লাগবে, এই সময় কিন্তু নাই। এখনই খুঁজে একেবারে নোট করে মার্ক করে রাখতে হবে। ওই বাড়িতে নাই, শুধু ব্যক্তিগত ফোন নাম্বারও রাখতে হবে। সময় কিন্তু বেশি দূরে নাই। এমনও আনন্দের খবর আছে যে খবরগুলো যদি আমি বইলা দেই তাহলে আপনারা খুশিতে আত্মহারা হইয়া যাবেন, কিন্তু সেই কথাগুলো বলা যাবে না। আমাদের টার্গেট
স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা ওরা দেশের মধ্যেই থাকবে। ওরা দেশের বাইরে কোনোভাবে ভাইগে যাইতে পারলে ওই দেশের বাইরে থেকে ওই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ওরা একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রাখবে। মনে রাখবেন, অনেক আগেই আপনাদের উদ্দেশ্যে বলেছি, এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার শুধু তারাই, তাদেরই থাকবে। এই বাংলাদেশে শুধু বসবাস তারাই করবে যারা ৭১ মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করবে, যারা ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ইতিহাস, মীমাংসিত ইতিহাসকে ধারণ করবে, লালন করবে, পালন করবে। একমাত্র তারাই এই দেশে বসবাস করতে পারবে, তারাই এই দেশে রাজনীতি করতে পারবে। এর বাইরে আমরা আর কোন স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা একেবারে নাতির ঘরের পুতির ঘরের সাথী এই মানচিত্রের মধ্যে থাকতে পারবে না। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।